আমরা অনেকেই একটা ব্যবসা করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, কিন্তু একসাথে অনেকগুলা ব্যবসা কিভাবে সাকসেসফুলি রান করানো যায় সেই সিক্রেটটা আজকের এই পডকাস্টে আপনাদের মাঝে রিভিল করব। আমি আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে আছি নিয়াজ আহমেদ, ফাউন্ডার এন্ড সিইও কর্পোরেটাস্ক, এবং আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে আছেন সোহাগ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ ভাই। সো আসসালামু আলাইকুম সোহাগ ভাই, আমাদের স্টুডিওতে আমাদের পডকাস্টে আপনাকে স্বাগতম। ধন্যবাদ নিয়াজ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এত বড় কিছু না, অনেকগুলা ব্যবসা করতে করতে হয়ে গেছে, তো আসলে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনার সাথে গল্পে গল্পে শেয়ার করতে চাই যে আসলে গল্প বলতে পারেন, এটা একটা বিতর্কের মতো হইতে পারে আর নো কি। প্রবলেম নো প্রবলেম। তো যেটা হচ্ছে যে আমরা সাধারণত একটা জিনিস যেটা সবসময় বলি, সবসময় আমরা বোঝার চেষ্টা করি যে আপনি ফোকাস করবেন এবং একটা জিনিসে ফোকাস করবেন। সো তাহলে আমার আপনার কাছ থেকে সবসময় জানার শখ, যদিও আমি এটা নিজে নিজে মানে ক্যামেরার বাইরে একটু কথাবার্তা আমরা এগুলো নিয়ে বলছি, বাট আজকে একটু ক্যামেরার সামনে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা ব্যবসায়ী যেখানে করা ডিফিকাল্ট, সেখানে এরকম মানে 10টা 15টা 20টা বিজনেস কিভাবে করা পসিবল? আসলে ফোকাস কিন্তু আমার একটাই, সেটা কি? ফোকাসটা হচ্ছে ব্যবসা। আচ্ছা, আমি ফোকাস ব্যবসায় রাখি। সো ফোকাসটা আমি অনেকগুলা জায়গায় রাখি না। যেমন আপনার যারা একটা ব্যবসা করে অবশ্যই তারা ভালো ব্যবসা করে, বা তারাও যে 8টা 10টা ব্যবসা করতে পারবে না তা না বিষয়গুলা। তো আপনার ব্যবসা যখন ফোকাস করবেন, অনেকে আছে একটা ব্যবসা যখন ফোকাস করে দেখা যাচ্ছে তার অ্যাডমিন সামলাইতে হয়, অ্যাকাউন্ট সামলাইতে হয়, মার্কেটিং সামলাইতে হয়, সেলস সামলাইতে হয়, সবগুলা সামলাইতে গিয়ে সে একটা ব্যবসা করতেই তার হিমশিম খাইতে হয়। সো এটা এই জায়গাটায় মানুষ চিন্তা করে যে আসলে আমি 2টা 4টা 5টা ব্যবসা কিভাবে করব। সো আমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমি কিন্তু একটা সময় আমি ব্যবসাটা শুরু করি সিন্স 1985, 1995 সাল থেকে আমি ব্যবসাটা করি আমার বাবার সাথে। আমার বাবা ছিলেন একজন অনারি ক্যাপ্টেন। সো আমার বাবা মারা যায় 2004 সালে। তো 2004 সালে যখন মারা যায় তখন আমি কেবল অনার্স ফার্স্ট ইয়ারে। ওই সময় আমাদের প্রায় 200-র মতো এমপ্লয়ি আছে যাদের দায়িত্বে আমি পড়ে যাই। সো বুঝতেই পারছেন অনার্স ফার্স্ট ইয়ার পুরো একটা ছেলের কাছে যদি 200 একটা এমপ্লয়ি চলে আসে তখন সেটা কিভাবে সামাল দিতে পারে। সো আমি সকাল শিফটে আমি ক্লাস চালাইতাম, আমার ক্লাস চলতো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ইভিনিং শিফটে আমি আমি সকালের মর্নিং শিফটে আমি অফিস করতাম, ব্যবসা সামলাইতাম, আর ইভিনিং শিফটে গিয়ে আমি ক্লাস করতাম। সো এরকম আমার চলে গেল প্রায় 3-4 বছর। 3-4 বছরের মধ্যে যখন ব্যবসাটা চলতে বেশ ভালোই, এইটা ব্যবসাটা আমি যখন চালাতেছিলাম চালাতে চালাতে একটা পর্যায়ে আমার এখন এই মুহূর্তে প্রায় 1200+ এমপ্লয়ি আছে। আচ্ছা। তো এই শুধুমাত্র সোহাগ লজিস্টিক্সেই প্রায় 900। আপনার কতগুলো ভেঞ্চার এখন? আমি আসতেছি, সবগুলা ভেঞ্চারের কাছে আমরা যাব। এই মুহূর্তে আমার প্রায় 9টা ভেঞ্চারের মতো আছে। আচ্ছা, 9টা ভেঞ্চারই আস্তে আস্তে কিভাবে আমি রান করছি সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি। সো যখন এই জিনিসটা আমি ব্যবসাটা করি, ওই ব্যবসায় কিন্তু ঠিক একটা ব্যবসা থাকা অবস্থায় যেরকম আপনার কাছ থেকে মাঝে মাঝে শুনি যে ভাইয়া এই সমস্যায় আছি, ওই ঝামেলায় আছি, এইটা কেমনে উঠাবো, এরকম সমস্যা ঝামেলা আমারও গেছে, আমিও চালাইছি। তো মূলত ব্যবসাটা কিন্তু শিখছি ওইখান থেকে। ব্যবসায়িক জীবনটা শুরু হয়েছে আমার ওইখান থেকে। প্রথম ব্যবসা কোনটা ছিল ভাই? প্রথম ব্যবসা ছিল আমার সোহাগ লজিস্টিক্স এন্ড সিকিউরিটিজ। এর আগে যে ব্যবসাগুলো ছিল এগুলো আসলে ব্যবসা না, ব্যবসার হাতে করি বলতে পারেন। প্রথম ব্যবসাটা কি রকম? এই যে সোহাগ সিকিউরিটিজ এন্ড লজিস্টিক্স, এটা আসলে কি ধরনের ব্যবসা? এটা তো সার্ভিস ব্যবসা আমি জানি, বাট কি ধরনের সার্ভিস নিয়ে এটা কাজ করতে? সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং করি আমরা। তার মানে বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন টেক্সটাইল বা বিভিন্ন ফ্যাক্টরিতে যাদেরকে আমরা দেখি যে সিকিউরিটি গার্ড যারা আছে, এরকম একটা বাঞ্চ অফ পিপলদেরকে আপনারা ট্রেন আপ করে সাপ্লাই করতে সারা বাংলাদেশে। এই মুহূর্তে আপনাদের খুব সম্ভব এরকম কতগুলো কাস্টমার? 900+ ইন্ডাস্ট্রিতে আপনাদের লোক আছে। 900+ সিকিউরিটি গার্ড ক্লিনার কাজ করছে। আচ্ছা, এই মুহূর্তে এট এ টাইম। আচ্ছা, এবং 65+ ক্লায়েন্ট রানিং ক্লায়েন্ট কন্টিনিউ করতেছে। আর টোটাল কতজন ক্লায়েন্টকে সার্ভ করা হলো এই পর্যন্ত? প্রায় 2000+। 2000+। তাহলে এইটাই হচ্ছে আপনার 95 সালে, মানে 95 সাল থেকে শুরু, এবং এইটা আপনার 2004 সালে যখন আঙ্কেল মারা গেলেন তার আগ পর্যন্ত বা তারপরে এসে আপনার এই একটা ব্যবসা, এটা নিয়ে আপনি জার্নি করতেছেন তখন পর্যন্ত। এটা এখনো কন্টিনিউ করছেন? এটা এখনো কন্টিনিউ করছেন, বাট আমি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে জার্নিটা কোথা থেকে কিভাবে মাল্টিপল বিজনেসে আসলাম এটা বোঝানোর জন্য বলছি যে আপনি 95 সাল থেকে আঙ্কেল মারা গেলেন 2004 সাল পর্যন্ত, তখনও পর্যন্ত বিজনেস একটাই, সোহাগ সিকিউরিটি এন্ড লজিস্টিক্স, এবং এটাই আপনি 2004 সালের পরেও আরো 3 বছর নিজে নিজেই চালালেন এই একটা ব্যবসায়। এই একটা ব্যবসা কতদিন পর্যন্ত চললো? কোথায় গিয়ে আপনার পরবর্তী সেকেন্ড ব্যবসাটা করার কথা মনে হলো, এবং ওইটা কেন মনে হলো, কোন প্রেক্ষাপটে গিয়ে আপনি এই ডিসিশনটা নিলেন? গ্রেট। সো প্রথম কথা হচ্ছে, যখন এই ব্যবসাটা আমি আরো 3-4 বছর চালালাম, এই ব্যবসা তখন কিন্তু আপনার সাথে পরিচয় হয় রাজীব স্যারের মাধ্যমে। আমরা সেলস ট্রেনিং এ যাই, আপনি সেলস ট্রেনিং একটা স্পিচ দেন, সেটা তো 2015-তে। হ্যাঁ, আরো পরে। তো যখন যখন কোর্সগুলো করি, কোর্সের সময় গিয়ে আপনার সাথে দেখা হয়।
সো আমার 4 বছর মানে 2007 কি 2008 এর দিকে হ্যাঁ। আমার এই বিজনেসে জয়েন করেন একজন আর্মি অফিসার, আচ্ছা। লেফটেন্যান্ট কর্নেল তালুকদার আলাউদ্দিন স্যার রিটায়ার্ড করেন। সো আমি যখন এই বিজনেসটা করতেছিলাম বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখলাম আর্মি অফিসাররা অ্যাডমিন পর্যায়ে বসে থাকেন। সো এরকম একজন কেউ আমার সাথে থাকলে বা আমাদের বিজনেসে ইনভলভ হলে আমাদের বিজনেসটারও বাড়বে। তো স্যার আসার পর নিঃসন্দেহে আমাদের বিজনেসটা অনেকখানি বাড়ছে এবং স্যার 4-5 বছর কন্টিনিউ করার পর একটা সময় আমরা এই বিজনেসটাকে আরো দুজন পার্টনারের কাছে আমি হ্যান্ড ওভার করি মোটামুটি। একজন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল কাউসার মাহমুদ, আরেকজন হচ্ছে মেজর সিদ্দিক স্যার। আচ্ছা। উনি অপারেশনটা দেখেন। সো এটা যখন করতে যাই তার আগে আমার ইন্টারন্যাশনালি কয়েকটা ট্যুর হয়, ভিজিট হয়। আমি চায়নাতে ভিজিট করি, মালয়েশিয়াতে ভিজিট করি, সিঙ্গাপুরে ভিজিট করি। তো আমি যখন চায়নাতে যাই, চায়না থেকে আমি যখন আসি তখন ওকিটকি আমাদের যে অকিটকি সিস্টেমগুলো দেখেন, এই অকিটকি সিস্টেমটা আমি যখন ওখান থেকে পারচেস করতে যাই, অ্যাকচুয়ালি আমি পারচেস করতে যাই না, আমি গেছিলাম আমার এক বন্ধুর সাথে। ও অ্যাক্সেসরিজ এর বিজনেস করতো চার্জারের। সো শখের বসে যে আমরা তো এই প্রোডাক্টটা ইউজ করি, ওই মার্কেটে আমি গিয়ে দেখি বাংলাদেশের মার্কেটে অকিটকির প্রাইস 20,000 টাকা, ওখানে অ্যাকসেপ্ট অকিটকির দাম বাংলা টাকায় মাত্র 500 টাকা, 19,500 টাকা ডিফারেন্স। তখন আমার মাথার মধ্যে ধরে যে এটা কিভাবে সম্ভব, 500 টাকার মালটা এবং ঠিক সেম ব্র্যান্ড সেম প্লেস বাংলাদেশে সেই প্রাইসটা। সো এই বাংলাদেশে আসার পরে আমি যখন আবার ফেরার পর আমি এক সেট 2 সেট কিনে নিয়ে আসি। বাংলাদেশে আনতে এয়ারপোর্টের যে ঝামেলা, এখানের যে বিটিআরসি যে আপনার আইনের যে ফাঁকফোকর আছে বা আইনের যে বিষয়গুলো আছে সেগুলো কভার আপ করি, এই জিনিসগুলো আমাদের কোম্পানিতে আমরা ইমপ্লিমেন্ট করি। তখন থেকে আমার মাথায় ধরে এই ব্যবসাটা আমি করতে পারি বা আরো একটা ব্যবসা করা উচিত। এবং বিভিন্ন কোর্স এবং ট্রেনিং গুলো যখন আমি করি, সেলস ট্রেনিং এর সাথে সাথে আমাদের লিডারশিপ ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং যখন করি, ওখানেই একটা আছে সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত না। বিভিন্ন মানে কখনো যদি বিজনেসটা ফল করে বা কোনো কিছু হয় তখন কিন্তু আমি চলতে কষ্ট হয়ে যাবে। তখন থেকে আসে আমি বিজনেস আরেকটা রান করি। এটা কত সালের ঘটনা ভাই? এক্সাক্ট মেবি 2007 কি 2008 হবে, এক্সাক্ট 2007 বা 2008। আচ্ছা 2007 কি 8 এর দিকে হবে। তো এখানে আমি বিজনেসটা শুরু করি প্রথম হচ্ছে সিন্দিত কনসোর্টিয়াম লিমিটেড। এটা আপনার সেকেন্ড কোম্পানি? এটা আমার সেকেন্ড কোম্পানি। আচ্ছা, আমার আরেকটু আপনার প্রথম কোম্পানি, আমরা তো প্রত্যেকটা কোম্পানি সম্পর্কেই আপনাদেরকে জানাবো। আমার প্রথম কোম্পানি সম্পর্কে আরেকটু জানার ইচ্ছা, যেটা হচ্ছে যে আপনি যে দুইজন পার্টনারকে নিয়োগ করালেন, ওনাদের সাথে আপনার কোম্পানির ইয়াটা কিরকম ছিল? মানে ওনারা কি পার্টনার হিসেবে কোম্পানির মানে আপনি যেটা সাধারণত হয় স্টার্টআপে কি হয় যে একটা ইকুইটি তাদেরকে দিয়ে দিতে হয়, এটা কি ইকুইটি তাদেরকে দেওয়া লাগছে নাকি ইনভেস্টমেন্ট আপনার ছিল, হয়তো প্রফিট শেয়ারিং মডেলে গিয়েছেন, বা এই ধরনের মডেলটা বা এই জায়গাতে আপনার ডিসিশনটা কোন কোন প্যারামিটারের উপরে বেস করে নিয়েছিলেন? আমি যখন সেকেন্ড কোম্পানি রান করি তখনও তারা আমার পার্টনার না কেউ। আচ্ছা, তখনো পর্যন্ত তারা জব হোল্ডার ইচ্ছে আছে। তবে ওনার রিলেশনশিপটা স্যারদের সাথে আমার এমনই ছিল, বলতে পারেন স্নেহ বলেন বা আমার মাথার উপরে ছায়া বলেন। উনি অ্যাজ এ যদিও এমপ্লয়ার ছিলেন বাট অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে উনি ট্রিট করতেন না, কোম্পানির কেউ ট্রিট করতেন না। সো আমি যখন ওনারা জয়েন করার পর আমি একটু রিল্যাক্স হই বলতে যে প্রেশারটা ছিল আমি অনেকখানি প্রেশার মুক্ত হই। কারণ আমি যখন একা ছিলাম তখন যেভাবে চালাচ্ছিলাম, একজন আর্মি অফিসার যখন জয়েন করলেন তখন পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায়। লিডারশিপ ট্রেনিং মডিউল অনেক কিছু, যে বিষয়গুলো আসলে আমার জানা ছিল না বা আমার জানার কথাও না। যখন যায় তখন এই বিষয়গুলো অনেক অনেক ডিভিশনে, যেমন আমাদের প্রত্যেকটা ডিভিশন গুলো আলাদা করা হয়, প্রত্যেকটা ডিভিশনের আপনার ম্যান পাওয়ার আলাদা করা হয়। সো এই বিষয়গুলো আমার বিজনেস গুলোকে অনেক হালকা করে দেয়। সো এরপর মজার বিষয় হচ্ছে আপনি সেকেন্ড বিজনেসটা আসার পরে আপনি অ্যাকচুয়াল হিস্ট্রিটা পাবেন যে আসলে ব্যবসাটা কেমনে বড় হওয়া শুরু হয়। সো যখন আমি সেকেন্ড বিজনেসটা রান করি, সেকেন্ড বিজনেসটা রান করার পর আমার প্রেশার 3 গুণ হয়ে যায় এবং আমার যখন চায়না থেকে প্রোডাক্ট আনি লস। আচ্ছা, ওই কেন বলছি, তো আমার যখন আমি 500 টাকা দিয়ে প্রোডাক্ট দেখলাম যে এখানে এত 19,500 টাকা আমার ডিফারেন্স। তো 500 টাকা দিয়ে প্রোডাক্ট নিলে মার্কেটিং কস্ট দিয়ে হিউজ একটা বিজনেস হওয়ার কথা। বাট এখানে আসার পর ডিজিটাল মার্কেটিং আমি যখন এখানে নতুন এমপ্লয়ি নিলাম, আজকে এই এমপ্লয়ি আছে তো কালকে এমপ্লয়ি নাই, এ ভালো মনোযোগী আছে তো ভালো মনোযোগী নাই, এই বিষয়টা আমাকে ভালো একটা নাড়া দিল। যে আমি সোয়াগ লজিস্টিক যেভাবে খুব ভালোভাবে রান করতেছিলাম, সিন্দিত কনসোর্টিয়াম এসে শুরুর দিকে আমার এইভাবে ভালোভাবে আমি রান করতে পারিনি। না পারার কারণ হচ্ছে এমপ্লয়িরা। অর্থাৎ এমপ্লয়িরা কখনোই একটা কোম্পানিকে বা একটা জিনিসকে তারা ওইভাবে ওন করে না। ওন করলো একটা পর্যায় পর্যন্ত করে, তারপর তারা হয় সুইচ করে, না চলে যায়, নাহলে রিজাইন দেয়, অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়। আমার কাছে তখন ফিল হইলো যে আমি যদি এদেরকে ওনার করতে পারি, সে মালিক ফিল করে এবং সে প্রফিট এবং লস ফিল করে, তখন সে যেভাবে একটা কোম্পানিকে দেখে, একটা এমপ্লয়ি সাধারণত এইভাবে দেখে না। আমি সবার কথা বলছি না, আমি 80 থেকে 90% এমপ্লয়ের কথা এরকম বলছি।
তো এরপর আমি কি করলাম, আমার যে পিএ ছিল অর্থাৎ আমার সাথে যারা কাজ ছিল, আমার কাছের লোক যারা আমার সাথে 4 মাস 6 মাস বা 2 বছর 5 বছর 10 বছর কাজ করছে, এই ধরনের লোকজনগুলোকে আমি ডিরেক্টরশিপ দিয়ে দিলাম। নন প্রফিটেবল মানে প্রফিটেবল ডিরেক্টরশিপ, নন প্রফিট এবং স্যালারি না, স্যালারি তো আছেই, কোম্পানির যে প্রফিট হয় প্রফিটের একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, এবং লিমিটেড কোম্পানি জয়েন্ট অফ রেজিস্ট্রিজ থেকে আমি দিয়ে দিলাম। অনেকেই আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আমার প্রত্যেকটা কোম্পানিতেই ডিরেক্টরশিপ আছে, এবং ওখান থেকে আমি ফিল করি যে সোহাগ লজিস্টিক্সটাকেও আমাকে ডিরেক্টরশিপে চলে দিতে হবে। আচ্ছা, মানে দ্বিতীয় থেকে প্রথমে ব্যাক করলাম, ব্যাক করে দেন আমি সোহাগ লজিস্টিক্সের আমি আমার চেয়ারম্যান যিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তালুকদার আলমগীর স্যার, স্যার এখনো চেয়ারম্যান আছেন, স্যারদেরকে আমরা পার্টনারশিপ দিয়ে দিই। মানে স্যার বলতে 3 জন, আমি যখন পার্টনারশিপ ঘোষণা করি, আমি একটা কোম্পানির প্রাইস সিলেকশন করি যে এটা মূল্য এত হওয়া উচিত, ফিনান্সিয়াল মূল্য এত হওয়া উচিত, আমরা অনেক সিএর কাছে যাই, স্যারও আমাদের সাথে যায়। দেন আমি 3 জন আর্মি অফিসারের কাছে আমাদের সোহাগ লজিস্টিক্সটা বলতে পারেন হ্যান্ড ওভার করি, বাট স্যাররা কখনোই রাজি ছিলেন না যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে বিজনেস করবেন না, বিকজ আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কোম্পানিতে দরকার, এবং এটা এখনো আমি ফিল করি, এবং আমি এখনো ওই জায়গাতেই আছি। তো দেন আমি একটা প্রাইজে স্যারদের কাছে এটা দিয়ে দিই, এবং যে কয়টা কোম্পানি পরবর্তীতে রান করি প্রত্যেকটা ডিরেক্টরশিপ নিয়ে নিই, এবং প্রত্যেকটা ডিরেক্টরশিপ নেওয়ার ফলে আমি যে প্রবলেমটা পড়তেছিলাম বা যে বিজনেসের ছিল সবগুলো আমি হয়ে গেল। যখন প্রত্যেকটা বিজনেসে আমি এক একজন মালিক বসাই দিলাম, অর্থাৎ তাদের কেউ 50%, কেউ 40%, কেউ 60% ওনারশিপ, ক্যাশ ইনভেস্টমেন্ট আমার। বাট আমার মোস্ট অফ বিজনেসে মানে ক্যাশ লাগে না বললেই চলে, মানে ক্যাশ ফ্লোতে বিকজ হচ্ছে কি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। কি সার্ভিস নিয়ে এখন ব্যবসা? সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডে আমাদের সিকিউরিটি গার্ড ক্লিনার, আমাদের সার্ভিস সিন্দিত কনসোর্টিয়াম লিমিটেডে আমাদের প্রোডাক্টটা চলে যায় হচ্ছে চায়না থেকে ইউএসএ তে ড্রপ শিপিং। সিন্দিত কনসোর্টিয়াম এলএলসি লিথুনিয়াতে আমাদের কোম্পানি, সেনজেনে, ওখানে আমাদের ওখানের এমপ্লয়ি আছে, ওরা ওইখানে কাজ করে, ওরা ইমেজ রিডিং এন্ড ইন্ডাস্ট্রির প্রোডাক্টটা কালেকশন করে, আমাদের এখানে প্রোডাকশন টিম আছে, সেই প্রোডাকশনটা চলে। আমাদের স্টুডেন্ট কাউন্সেলিংটা বেশ ভালো করছে, আমাদের লিথুনিয়ান যিনি আছেন উনি লিথুনিয়ান ইউনিভার্সিটি গুলোকে কালেক্ট করতেছে। বাংলাদেশে হচ্ছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি, এখান থেকে কনসালটেন্সি করে দেশের বাইরে লোক পাঠাচ্ছে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এমপ্লয়ি পাঠাচ্ছে ইউরোপে, আমাদের যে ইউরোপিয়ান যে কোম্পানির সাথে কোলাবোরেশন হচ্ছে, যাদের লেবারটা দরকার তাদেরকে আমরা পাঠাচ্ছি। আমাদের ইউরোপে বিজনেস ওপেন করতে হয়, ওই কনসার্নটা লিথুনিয়াতেও কাজ করে, দুবাইতেও কাজ করে, ঢাকা অফিসেও কাজ করে, এই কনসার্ন গুলো কাজ করতেছে। সার্ভিস দিবো লিমিটেড আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা, নট অনলি নার্স, অনেকে আছে যারা প্যারামেডিক্স বা নার্স আছে, বা অনেকে আছে তারা সেবা দিতে চায় রোগীদের, যে বয় বলতে পারেন, গার্ল বলতে পারেন, কিন্তু আমাদের এখানে ট্রেন করি, ট্রেন পার্সনদের ট্রেন করে এই সার্ভিসটা আমরা প্রোভাইড করি। তো সার্ভিস দিব লাইক সেবা XYZ এর মতো, এরকম অনেকগুলো প্রোডাক্ট আমাদের জড়িত আছে। প্রত্যেকটাই কিন্তু দর্শকবৃন্দ খেয়াল করে দেখবেন, প্রত্যেকটাই সার্ভিস, এবং আলটিমেটলি ভাইয়ের কাছ থেকে আমরা যে কথাটা শুনলাম, এখান থেকে আমাদের যে সিক্রেট যে জিনিসটা আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি একবার একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের সঙ্গে প্রোফাইল মেকিং এর জন্য মিটিং করছিলাম। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মানে আপনার যে এতগুলা বিজনেস, এটার সিক্রেটটা কি? যেমন ধরেন আপনার যে 25টা ব্যবসা, এই 25টা ব্যবসা আপনি কিভাবে করেন? মানুষ তো একটা ব্যবসায় ঠিক মতো করতে পারে না। তখন উনি আমাকে যে অ্যান্সারটা দিয়েছিলেন যে আমি 25 জন সঠিক মানুষকে নির্বাচন করছি, এবং ওই 25 জন সঠিক মানুষ আমার 25টা কোম্পানির ব্যবসাকে চালাচ্ছে। আমার যদি সারা জীবনে কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, আমার সারা জীবনের অ্যাচিভমেন্ট হচ্ছে ওই 25টা সঠিক লোককে সিলেকশন করা, খুঁজে বের করা। সো সোহাগ ভাইয়ের সাথেও এক্সপিরিয়েন্সটা অনেকটা ওইরকম। সো আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে লোক সিলেকশনে সবসময় কি ঠিকঠাক হয়ে গেল? আমাদের তো এক ব্যবসায় লোক সিলেকশন করতে যে মনে করেন যে অবস্থা খারাপ, অথবা আরেকটা যদি আমি এটাকে একটু ঘুরে জিজ্ঞাসা করি, যেমন ধরেন জাদিদ, ধরেন আমাদের টিমে জাদিদ কাজ করতেছে, এখন জাদিদকে যদি আমি এটার একটা ওনারশিপ দিয়ে দিই, সে ফর এক্সাম্পল 5%, 2%, 10% যে কোনো একটা শেয়ার দিয়ে দিই, তাইলে কি মনে করেন যে জাদিদের পারফরম্যান্স সবসময় ভালো হয়ে যায়? মানে আমি একটু নেগেটিভ এক্সপেরিয়েন্স গুলো শুনতে চাচ্ছি। অফকোর্স, গ্রেট। দেখেন, আমি যাদেরকে ডিরেক্টর হিসেবে চুজ করেছি অ্যাট লিস্ট 6 মাস থেকে 1 বছর আমার সাথে কাজ করে, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম 2 বছর 3 বছর আমার সাথে কাজ করে। আমার এমপ্লয়ি 1200, ডিরেক্টর হয়েছে 7 জন বা 8 জন, সবাই তো ডিরেক্টর হইতে পারে না। আমি ওদেরকেই সিলেকশন করেছি যারা ভালো পারফর্ম করছে। মজার ব্যাপার হচ্ছে মোস্ট অফ ছিল আমার পিএস। আচ্ছা, তো ওরা যখন আমার সাথে, আমার যেহেতু আমার একটু দৌড়াইতে হয়েছে, আমার এতগুলা বিজনেস রান করতে হচ্ছে, তো পিএস কিন্তু মানে অন্য লেভেলের এনার্জি দেয়, এবং সবাই পিএস কন্টিনিউ করতে পারে না এবং পারে নাই। পিএস এর হচ্ছে আপনার একদম মালিকের মেজাজ, মালিকের টোন, মানে পিএস তো অনেকটা মালিকের অবর্তমানে মালিকের বিভিন্ন কোম্পানিতে আমি যতদূর জানি পিএস এর সাথে কিন্তু ইন্টারনাল সব ডিপার্টমেন্টের একটা অন্য লেভেলের গ্যাঞ্জাম থাকে। এই জন্য আমার যারা পিএস কন্টিনিউ করতে পারে না, আমি বলবো
তারা প্রত্যেকে ব্যবসায়ী, আমার সাথে না, হ্যাঁ তারাও প্রত্যেকে ব্যবসায়ী হয়ে গেছে। এবং আমি যেটা ক্যালকুলেট করে দেখেছি বা আমি এখনো হিসাব নিকাশ করে দেখি, কেউ মিনিমাম 6 ডিজিট নিচে ইনকাম করে না। এর উদ্দেশ্য হচ্ছে যখন ছিল আমার সাথে কিভাবে ব্যবসা করতে হয়, আমি কোথায় কোথায় কাজ করতেছি, কিভাবে কাজ করতেছি, লিঙ্ক, এরপর হচ্ছে আমার ট্রেনিং, সবকিছুই মোটামুটি তাদের নখদর্পণে ছিল বা তাদের মাধ্যমেই আমার কাজগুলো করাইতেছে। এবং যারা লিংক হোক মানে আমি যেটা ফিল করি সোহাগ ভাই, যে লিংক বা ট্রেনিং মানে লিংক আপকে কাজে লাগিয়ে যেমন তেমন, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে ব্যবসার ব্যবসার একটা ফ্রি প্র্যাকটিসের জায়গা কিন্তু জব। রাইট, যেমন আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা, ওনার কিন্তু একটা কথা আছে, ডক্টর ইউনূস স্যারের, ওনার কিন্তু একটা কথা আছে যে পৃথিবীতে কেউ কিন্তু জব করে না, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কিন্তু উদ্যোক্তা। জব হচ্ছে এমন একটা মানে খোলস যেটা আমরা নিজেরা নিজেদেরকে পরিয়ে রাখছি। যেমন ধরেন জাদিদ আমাদের কোম্পানিতে যে কাজ করছে, জাদিদের কাজ কি? জাদিদের কাজ সাপোজ এই শুট করা, এডিট করা, সাউন্ড ঠিক থাকলো কিনা, অ্যাঙ্গেল ঠিক থাকলো কিনা, ফোকাস ঠিক থাকলো কিনা, ঠিক মতো এডিট করা, সময় মতো ডেলিভারি করা, এটা তো জাদিদের দায়িত্ব। এখন জাদিদ যদি নিজেকে ভাবে যে আমি হচ্ছে জাদিদ কর্পোরেশন, সাপোজ জাদিদ কর্পোরেশন কার সাথে কাজ করতেছে? কর্পোরেট আজকের সঙ্গে কাজ করতেছে বা সোহাগ গ্রুপের সঙ্গে কাজ করতেছে। তাহলে জাদিদ কর্পোরেশনের কাছ থেকে আমি এই পরিমাণ কাজ বুঝে পাবো, বিনিময়ে জাদিদ কর্পোরেশন আমার কাছ থেকে এই পরিমাণ বেতন মানে বুঝে পাবে। তো সে কিন্তু একজন উদ্যোক্তা, সে কিন্তু চাকরি না। কিন্তু এই মেন্টালিটিটা আমাদের আর্থসামাজিক অবস্থা এই মেন্টালিটিটাকে মানে সাপোর্ট করায়, যে তুমি জব করতেছো, তুমি চাকর, তুমি চাকরি করতেছো, এবং এটাকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে। এবং এর কারণে আরেকটা যেটা সমস্যা, যে এখন এই যে ঘরে ঘরে উদ্যোক্তা হইতে চাওয়া, এটা খুবই ক্ষতিকারক। এত Right. মানুষ উদ্যোক্তা হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু হইতেও পারবে না। হতে পারবেও না, এবং তারা কিন্তু ফেল করতেছে। সবার সবার উদ্যোক্তা হওয়ার মতো যে তেজ এনার্জি বা যে মাইন্ডসেট, এটাও কিন্তু আবার এফেক্টেড সবার থাকে না। এখানে আমি Anyways, একটু যোগ করবে এখানে। জি বলেন। এখন আমি যদি চাই ভাইয়াকে পার্টনার করব, হ্যাঁ। আমি কিন্তু ওনাকে পার্টনার করব, ওনার রিলেটেড বিজনেস আমি পার্টনারশিপ দিব। হ্যাঁ। সে আমার একটা ভিডিও এডিটিং কোম্পানি হতে পারে, আমার পডকাস্ট একটা একটা স্টুডিও করে স্টুডিও বসলাম হতে পারে, আমার স্টুডিওতে ভাইয়া তুমি পার্টনার, কারণ হ্যাঁ। সে এখানে স্কিলড। হ্যাঁ। সে যেহেতু এখানে তাকে যদি আমি অন্য কোনো ব্যবসা নিয়ে পার্টনার করাই, তাহলে তো মনে করেন যে নতুন মুখের সন্ধানে দুইজনই শেষ হয়ে যাবে। এখন উনি যদি, এই ছেলেটা আমার কাছে ফ্রেশার আসছে, হ্যাঁ। এবং আমি আমার পিএস হিসেবে যখন দেখছি তার সততা, তার উদ্যম, তার এনার্জিটি, তার এডুকেশন, সবকিছু যখন ফিট হয়েছে এবং আমি ফিল করছি একে বসানো যায়, আমি সে জব করতে ধরেন 20,000 50,000 টাকা বেতনে, সে যখন 6 ডিজিট প্লাস ইনকাম করা শুরু, সে কখনোই এটাকে অস্বীকার করবে না। যখন এটা মালিকানায় বসে যাবে, আপনি তো প্রিভিয়াস একটা, যেমন এখানেই আমি সিভির জন্য আজকে আসলে অন্যতম আশা আমার, কারণ যে সিভিতে যেই জিনিসগুলা দিয়ে একজন এই জিনিসগুলা চায়, 1 বছর যাচাই করার পরও আমরা সঠিক মানুষটাকে পাই না। আর 1 বছর যাচাই করার পরেও পান না। অনেক সময় সঠিক মানে যে কাজটা করছে এরপরও আমরা অনেক জায়গায় ফেল করছি না, আসলে উনি এই পজিশনটার জন্য ফিট ছিলেন না বা ফিট না। সো এখানে সিভির যে কার্যক্রমগুলো আছে বা আপনার সাথে আরো কিছু কাজ আছে, যে আমি কোন জায়গায় মানে হোঁচট খাচ্ছি বা আসলে মানুষের সিভির কোন জায়গাগুলো কাজ করা উচিত, আমাদের যেই কাজগুলো, ওইটা নিয়ে আসলে আপনার নিয়োগ প্রক্রিয়াটা কেমন, এটা যদি একটু বলতেন। অফকোর্স সেম, সবার নিয়োগ প্রক্রিয়া যা হয় আমার নিয়োগ প্রক্রিয়া একই। আমরা জাস্ট বিডি জবসে অ্যাড দিই বা ফেসবুকে পোস্ট করি, লিঙ্কডইনে পোস্ট করি, অ্যাড দিলে ওরা সিভি ড্রপ করে, সিভি ড্রপ করার পরে আমরা ইন্টারভিউ নিই, ইন্টারভিউ নিয়ে সিলেকশন করে আমরা লোক দিই। একটা আরেকটা হচ্ছে হেড হান্টিং, যদি আর কোনো বড় বড় পজিশনের জন্য আমরা লোক খুঁজি তাহলে আমরা হেড হান্টিং এর হেল্প। তো মনে করেন যে আপনি এই যে সিভি গুলা পান বা এই যে ইন্টারভিউর জন্য কল করেন, যেমন গত পরশুদিন আমাদের একটা ঘটনা ঘটলো যে আমরা 10 জনকে ইমেল করছি, তার ভিতরে মানে 5 জন মেল চেক করে নাই, 2 জন ঘুমানো, 2 জন কষ্ট করে জানাইছে যে তারা আসবে না, আর একজন মানে আসবে বলেও আসে নাই। তার মানে হচ্ছে যে 10 জনকে ইন্টারভিউর জন্য কল করে আমরা কাউকে ইন্টারভিউতে আনতে পারিনি। এই জায়গায় এখন আপনি যখন এইরকম কোন পোস্ট করলেন, তখন আপনাকে মানে তখন আপনার কমেন্ট গুলো কি আসে যে কোম্পানি হচ্ছে গিয়ে ভালো না? নিশ্চয়ই কোম্পানি ভালো না, আপনারা ভালো স্যালারি দেন তাইলে আপনারা পাবেন। কিন্তু আমি কিন্তু সেম এটা দেখছি, যেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে 10,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন দিলেও যে অবস্থা হয়, 50,000 টাকা বেতন দিলেও আপনার একই অবস্থা হয়। সো এই যে অপেশাদারিত্বের যে জায়গাটা, এটা আপনারা কিভাবে ফেস করেন? গুড, মানে এটা তো ফেস করি বলতে আমি যেটা করি বা আমার টিমকে, এটা আমার একটা অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ 1200 এমপ্লয়ি, দেশের বাইরে লোক পাঠাইতে হচ্ছে, ওখানের যে ম্যানেজ গুলো আছে, সিভির অবস্থা, আমাদের স্টুডেন্টদের এসওপির অবস্থা, ওদের ইউরোপিয়ান সিভি বা ওদের যে সিভির অবস্থা, আমি এটা নিয়ে একটু আলোচনা করব। এবং ওইখানে আপনার কাজ করার অনেক স্পেস আছে, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকরা, আমার দর্শকরা আশা করি অনেক উপকৃত হবে। কাজ করার স্পেস তো আছে, কিন্তু সমস্যাটা আমি যেটা দেখি সেটা হচ্ছে যে
আমরা নিজেরাই নিজেদের উপরে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী না। হুম। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করি না যে নিজের পেছনে যে নিজে একটা ইনভেস্ট করব, এটা করাও মানে এটা করতে আমাদের গায়ে লাগে। দেখ, আমি একটু আগেরটায় আসি। মানে আপনার এই কালকে আমি স্ট্যাটাসটা আপনি ফেসবুকে পোস্ট করেছেন, হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার দুঃখটা দেখতেছিলাম আর হাসতেছিলাম যে এই দুঃখে তাহলে অনেকেই আছেন। এই জায়গাটা আমি কি করি জানেন? প্রথম হচ্ছে দেখবেন, আপনি যখন প্রথম একটা বিডি জবস বা কোনো জব পোর্টালে দিবেন, হ্যাঁ, পরে বুঝে না বুঝে সমান হুমড়ি খেয়ে পড়েছি। অ্যাপ্লাই করবেন। আপনি কি চাইছেন, কি বলছেন, আপনার কিরকম দরকার, এটা করেন। এক্ষেত্রে আমার একটু ট্রিক্স আমি কাজ করি, দুইটা কাজ করি। প্রথম হচ্ছে আমি সবাইকে একটা এসএমএস দিই, হুম। আপনি ইন্টারভিউর জন্য সিলেকশন হয়েছেন, চলে আসেন। হুম। কারণ সে যেরকম না করে দিছে, হুম। আমিও না করে রাখতেছি। আমি ফর শিওর থাকি 10% থেকে 20%-এর বেশি লোক আসবে না, হুম। এইটাই আমার শেষ না। এরপর আমি কি করি, প্রথম এসএমএস করি। হুম। এরপর আমার টিম আছে আর কি, টিম হুম, হুম, প্রত্যেকে এসএমএস করে, টিম হোয়াটসঅ্যাপ করে, এন্ড কল করে। হুম। কল করে কোনগুলা, যেগুলা আমরা সিলেকশন করতেছি, এই সিভি গুলো দরকার, তাদেরকে যে স্যার ভাইয়া আপনি হুম। একটা এসএমএস হুম। পেয়েছেন কিনা, হ্যাঁ পাইছি। হুম। এরপর আমি টাইমটা দিই, যেটা হয় যে ভাই 11টার সময় আসা আমার জন্য মুশকিল, আমি আরেক জায়গায় চাকরিতে আছি, এটা এতটুকু হলে ভালো হয়। তার জন্য ফ্লেক্সিবল টাইম ফ্রেম, সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে যে কোনো সময় আপনি ইন্টারভিউ আসার জন্য আসবে। আমার হুম। বোর্ড আছে, বসা থাকবে, হুম। যে সিলেকশনের মতো পর্যায়ে আসবে তাকে সিলেকশন। এতে কি হইছে, লোক সংখ্যা অনেকেই আসলে, মানে আমি তো জানি কারণ আসবে তো গণহারে। হুম। তো গণহারে আসলে ভাই আপনি আসছেন কেন, ভাই তা তো জানি না কেন আসছি। হুম। কিন্তু কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন তা বলতে পারে না, কেন অ্যাপ্লাই করছেন। তো ওটাই হচ্ছে ওর জন্য শাস্তি। ও যেরকম আমার ডিস্টার্ব করছে, হচ্ছে ডিস্টার্বের ফিল। আবার এরকমও দেখছি যে আমি তারা সিলেক্ট করতে চাই নাই, হ্যাঁ। বাট সে আসার পরে যেভাবে সে ইন্টারভিউটা দিয়েছে এবং অ্যাকচুয়ালি সে ভালো পারফর্ম করছে এবং আমার কোম্পানিতে এখনো আছে, ভালো পারফর্ম করতেছে। বাট এখানে কেন্দ্রীয় সংখ্যা যেমন বাড়ে, আমরা যাদেরকে সিলেক্ট করেছিলাম বা এক্সপেক্ট করেছিলাম যে এই সিভি গুলো আমাদের কাছে আসুক, ওখান থেকে কিন্তু ঠিক আপনার যে এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স বা আমাদের এক্সপিরিয়েন্স, আমি আরো কয়েকজনের সাথে আলোচনা করে দেখছি কিন্তু একই রকম। ভাই এতে করে কি রিক্রুটমেন্ট কস্টটা হাই হয়ে যায় না? যেমন ধরেন আপনি একটা পুরো বোর্ড সারাদিন বসে আছে, কখন কে ইন্টারভিউ দিতে আসছে কে আসছে না। যেমন ধরেন আমাদের আগামীকালকে ইন্টারভিউ আছে। হ্যাঁ, আমাদের আবার আগামীকালকে ইন্টারভিউ আছে। সো কিরকম এখন আমাদের যেদিন ইন্টারভিউ থাকে সেদিন ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু অতিরিক্ত আমাদের হেড অফ এইচআর আছেন বা এইচআর ম্যানেজার আছে, এইচআর এর জন্য আমাদের ইন্টার্ন আছে, আমি নিজে কখনো কখনো থাকি কখনো থাকি না। তো এই যে আমাদের 4-5 জন মানুষের এই যে অ্যারেঞ্জমেন্ট করে যে বসা, এটাও কিন্তু অনেকটা দুঃসাধ্য ব্যাপার। কারণ মানে সব ডিপার্টমেন্টকে তো আপনার ডাকলেই সে চলে আসতে পারে না। হ্যাঁ, সো এটা কি তখন একটু হাই হয়ে যায় না? হাই হয়ে যায়, ডিপেন্ড করে আসলে আপনি কি কোয়ালিটির এমপ্লয় নিচ্ছেন, মানে আপনার গুরুত্ব, আপনার প্রতিষ্ঠানে তার গুরুত্ব গুরুত্ব কতটুকু। হুম। তো সেক্ষেত্রে আমি যেটা করি, আমি জেনারেল ওয়ার্কটা রাখি, হুম। ফাঁকে মাঝে মাঝে আমার সিলেকশন গুলোকে আমি নিজে হাতে দেখি। হুম। হুম। আর যেগুলো বড় বড় জায়গার বা যেটা খুব ভালো ইম্পর্টেন্ট, এগুলো আমি বেশিরভাগই হেড হান্টিং এ যাই। আচ্ছা। কেন হেড হান্টিং এ যাই, কারণ আমি যাকে সিলেকশন করতেছি তার বেতন আমি সে ধরে নিলাম 50,000 টাকা। হুম। এখন হেড হান্টিং এর ক্ষেত্রে আমাদের সাধারণত দেখা যায় 50% আমাদেরকে শেয়ার করতে হয় হুম। ফার্স্ট মান্থে, হুম। জেনারেলি। হুম। বা ক্ষেত্র বিশেষে ভালো কোনো হেড হান্টিং হলে 80%ও দিতে হয়। হুম। তারপরে আমরা সেখানে কেন যাই, উদ্দেশ্যটা হচ্ছে ওইখানে একটা হেড হান্টিং কিন্তু এই আপনি যেটাকে পেইন মনে করছেন বা আপনি ঠিকমতো সিলেকশন করতে পারবেন কিনা, আপনার যে সময় ব্যয় হচ্ছে সেই জায়গাটা সে অমিট তারা করে করে দেয় এবং একদম সিলেকশন লোকটা পাওয়া যায়, সিলেক্টিভ লোকটা পাওয়া যায়। আরেকটা 3 মাসের মধ্যে সে যদি রিজাইন করে চলে যায় তাহলে কিন্তু আমি আরেকটা রিপ্লেসমেন্ট পাই। হুম। এখন যখন হেড আপনার কথা দেখবেন, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি যাকে সিলেকশন করতে চাইছি আমি ডিরেক্টলি সিলেকশন করতে পারি নাই, হুম। কিন্তু হেড হান্টিং কোম্পানি যারা আছে তারা ঠিকই তাকে হান্ট করে আমি যেটা মনে করেছিলাম যত টাকা তার চেয়ে কম বেতনে তাকে আমার কাছে নিয়ে হাজির করে ফেলছে। তো আচ্ছা। এতে সুবিধাটা হচ্ছে তখন সে প্রিপেয়ার্ড থাকে এবং একটা একটা ভালো ছেলে কোথাও আছে, হুম। সে ভালো জায়গায় আছে, যখন আপনি তাকে আনবেন অবশ্যই তাকে প্রাপ্য সম্মানটুকু দিয়ে নিয়ে আসতে হবে এবং সে তখন কিন্তু সিরিয়াসলি নিয়ে কাজটা করে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যে সরাসরি করতে পারি নাই তা না। তবে এই ক্ষেত্রে আপনি যদি এই ঝামেলা উঠতে চান তাহলে হেড হান্টিং এর কাছে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বর্তমানে আমরা দেখি যে ছেলেপেলেরা রাস্তায় আন্দোলন করতেছে 35 বছর চাকরির বয়স সীমা করা হোক, সরকারি চাকরিতে জবের বয়স সীমাটা করা হোক। সো সাপোজ একটা মানুষ যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন তো তার সামনে 4টা অপশন, মানে 3-4টা অপশন চলে আসে। তার ভিতরে একটা অপশন হচ্ছে দেশে উচ্চশিক্ষার, দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চলে যাওয়া। সেকেন্ড অপশন হচ্ছে দেশের ভিতরে যে কোনো প্রাইভেট কোম্পানিতে কর্পোরেট জবে জয়েন করা। থার্ড অপশন হচ্ছে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য লম্বা সময় ধরে প্রিপারেশন নেওয়া। এবং ফোর্থ অপশন হচ্ছে যে কোনো ব্যবসা করা বা উদ্যোক্তা হওয়া। দাঁড় করানো।
বা স্টার্ট আপ মডেলে যাওয়া, যে কোনো একটা মডেলে যাওয়া। সো আপনার কাছে কি মনে হয় একজন তরুণের কিভাবে ছাত্র জীবন থেকে ক্যারিয়ার প্ল্যানিংটা করা উচিত, এবং এই যে চারটা সেক্টর, এই চারটা সেক্টরের ভিতরে সে কোনটায় যাবে কোনটায় যাবে না, কোনটায় তার যাওয়া উচিত, এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে কোন কোন প্যারামিটার গুলো কাজ করে বলে আপনার মনে হয়? সুন্দর কোশ্চেন ভাইয়া। প্রথম কথা হচ্ছে, দেখেন আমাদের বর্তমান দেশের বেকার অবস্থা আপনি খুব ভালো করে জানেন। উনি যেটাই সিলেকশন করুক না কেন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, টাকার উপরে কোনো মোটিভেশন নেই। আপনার যতগুলো, আপনি যদি সরকারি চাকরির অবস্থা কি আমরা বর্তমান বাজারে আমরা খুব ভালো জানি, আমাদের দেশের উদ্যোক্তাদের অবস্থা কি খুব ভালো করে জানি, যে যেখানে 95% উদ্যোক্তা সাধারণত লুজার হয়, 5% উদ্যোক্তা সাকসেস হয়। সো আপনার সরকারি চাকরি বা এই দুইটার অবস্থা খুবই একটা ভালো অবস্থায় আমাদের দেশে। সোজা ভাষায় বলতে গেলে আমি যেটা বুঝতেছি যে সরকারিতে আপনার, যেমন সেদিন আমাদেরকে একজন এরকম পেশাজীবী, আমি মানে কোন ডিপার্টমেন্ট কি এটা আমি বলবো না, তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে কি সৎ পথে কি টাকা আয় করা যায় বলেন, রাইট, সে নিজেই বলতেছে মানে এবং এই যে মানে বর্তমান সময়ের যে অবস্থা তাতে তার আগের অবস্থাতে সে যেভাবে চলতো এখন সে আর চলতে পারতেছে না, সেই হচ্ছে কি তার সমস্যা। এটা তো আসলে অনিয়ার অনেক কিছুই নেই। আমরা তো গত বছরের বা আমরা বিগত দিনের আমাদের দেশের দুর্নীতির অবস্থা এখন অনেকেই দেখছি, প্রায় সব দলের অবস্থাই বা কি অবস্থায় দেশ আছে। সো সেটা একটা ভিন্ন বিষয়। সো এখন তার কেরিয়ার করার সবচেয়ে, আমাদের দেশের ছেলেপেলেরা কি করে, বেসরকারি জবটার পিছনেই বেশি ছোটে, বা এই জায়গাটাই সে বেশি সিলেকশন। তো অবশ্যই সে যখনই এসএসসি বা এইচএসসি পড়াশোনা করতেছে তখন থেকেই তার দিক নির্দেশনা থাকা উচিত সে কি করবে, সেই অনুযায়ী তার কোর্স বলেন, ট্রেনিং বলেন। কারণ আমাদের দেশে একাডেমিক শিক্ষাগুলো খুব একটা জব সেক্টরে আইসা আমরা কাজ করতে পারি না, বা যারা উদ্যোক্তা আছে উদ্যোক্তার জায়গায় কাজে লাগাতে পারি না। তো সেই জন্য তাকে তার গ্রুমিং হওয়া, তার যে প্রশিক্ষণগুলো নেওয়া উচিত, সে কোন ডিপার্টমেন্টের দিকে যাবে, কি জবটা করবে, সেই কোর্সগুলো তার করা উচিত। তার সিভিটা সুন্দরভাবে রেডি করা উচিত, কোথায় সে সাবমিশনে যাবে, যদি দেশের প্রেক্ষাপটে হয়। আর দেশের প্রেক্ষাপটে একটা ছেলে আমরা ভালো করে জানি এই মার্কেটে 10 থেকে 20 বা 25-এর মধ্যেই প্রথম হায়ার হয়। একটা গ্রাজুয়েশন করা ছেলে কমপ্লিট করলে 15 থেকে 20, 15 থেকে 20 বা 25-এর মধ্যে হায়ার হয়। এখন সে যদি বাইরে চিন্তা করে, যদি গ্রাজুয়েশন করা ছেলে পেলে ইউরোপ বা এশিয়াতে যায়, নট লেস দেন 50 to 60,000 শুরুতেই, সে যত নিম্নমানের হোক, যদি তার কোয়ালিটি ভালো হয়, যে ছেলেটা এখানে কর্পোরেটে ভালো করছে, সে যদি বাইরে একটা ভালো পায় তাহলে নট লেস দেন 1 লাখ, এটা দিয়ে কিন্তু সে শুরু করতে পারে। এখন এটার জন্য সে তো বলতে পারে আমি বিদেশে গেলাম, বিদেশে যাইতে গেলে তোমার টাকা লাগবে 2 লাখ 4 লাখ 5 লাখ। আপনি যদি জবের চিন্তা করেন, সরকারি জবের চিন্তা করেন, আপনার 1 লাখ টাকা 2 লাখ টাকা হক হালালি ভাবে কাজ করার, ইনকাম করাটা কিন্তু টাফ। তো 1 লাখ টাকা সরকারি জবে বেতন পেতে হলে অন্তত 10 বছর জব করতে হবে, আর এখানে সে স্টার্টিং এই পাবে, প্রথম মাস থেকেই পাবে। সো এটা একটা তার জন্য ভালো সুযোগ। এই জন্য তাকে কিন্তু কিছু জিনিস শিখতে হবে বা কিছু স্কিল তাকে নিতে হবে, যে কোন পেশাটায় সে বাইরে গিয়ে কাজ করবে। এমন না যে সে পাশ করলো সাথে সাথে তাকে নিয়ে গেল, তার ইংরেজি দক্ষতাটা ভালো হইতে হবে, সেলসের দক্ষতাটা ভালো হইতে হবে, বা সে কোনো কাজ জানে, আপনার হইতে পারে ডিজিটাল মার্কেটিং, হইতে পারে অন্য কোনো প্রোডাক্টের কাজ সে ভালো জানে। সো এটা নিয়ে যদি ভালো জানে, এই ধরনের স্যালারি কিন্তু সে বাইরে আমাদের দেশের লোকে চলে যেতে পারতেছে। অথবা সে যে দেশে উদ্যোক্তা হইতে যাচ্ছে, সেই সমপরিমাণ উদ্যোক্তা হইতে কিন্তু প্রায় সমপরিমাণ টাকাই লাগে, এর চেয়ে বেশি টাকা লাগে না। কারণ ইউরোপে আমার একটা কোম্পানি আছে, আমি এখানে বিজনেস সেট আপ করে দিই। আমার নিজেরও একটা কোম্পানি আছে লিথুয়ানিয়াতে, দুবাইতে একটা কোম্পানি আছে, যে আপনার এখানে ডিজিটাল মার্কেটিং এ অনেকে কাজ করতেছে। তো এখানেও কিন্তু সেম, আপনার এখানে ব্যবসা করে যদি আপনি 10,000 টাকা কামান, ওখানে 10,000 ইউরো কামাবেন, সেম থিং। বা 10 লাখ টাকার থেকে আপনি ইউরোটা বেশি কামাতে পারবেন। এই জিনিসগুলা কিভাবে হয়, কি করতে হয়, আসলে একটা পডকাস্টে তো এতটুকু কমপ্লিট করা মুশকিল। সো এই বিষয়গুলো যদি আপনারা কনসালটেন্সি নিতে চান, ফ্রি কনসালটেন্সি, যে আমি কি করতে পারি, আমার কাছে আসতে পারেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অবশ্যই তাদের যেই জিনিসটা দরকার, আমি যেটা সবসময় বলি আসার সাথে সাথেই, সিবি এবং সিবি। কেন? যে আমার এখানে যারা আসে, দেশের বাইরে স্টুডেন্ট ফাইল করার জন্য আসে, ভাই আপনি যদি বিশ্বাস করেন, এসওপি যদি লিখতে বলেন, মানে চেহারার দিকে তাকানো যায় না। এসওপি লেখা তো ওয়ান অফ দ্য টাফেস্ট জব। এবং তখনই এখন আমার টিম বা আমরা যখন একটা আরেকজনের এসওপি লিখতেছি, 100% ওর মতো করে হওয়াটা কিন্তু টাফ। ও কিরকম আমরা বের করে আনার চেষ্টা করি। তো আমাদের 1 বছরে ফাইল হয় ধরেন 1000, 1200, 1500 এসওপি লেখা কিন্তু চারটিখানি কথা না। একটা ছেলে বা 2টা 3টা টিম যখন শুধুমাত্র এসওপি লেখে, তখন 100% রেজাল্টটা ভাই বের হয়ে আসে না। তো আমাদের পরামর্শ হচ্ছে, যার যার এসওপিটা তার করা উচিত। যদি সে একান্তই না পারে, অবশ্যই যারা উপযুক্ত তাদের পরামর্শ নেওয়া উচিত। আমার কাছে আমি অ্যাভেলেবেল, আমি কর্পোরেটরকে কিন্তু রেফার করি যে বেটার আপনার এসওপিটা আপনি যদি জানেন, আপনি কর্পোরেটরের কাছে একটু নিয়ে আসেন। অথবা আপনার যে ইউরোপিয়ান সিভি দরকার, জবের জন্য ইউরোপিয়ান সিভি দরকার। বাইরে একটা ছেলে, আমাদের প্রথম শর্তই হচ্ছে তাকে এখন কি করছে, ভিডিও সিভি চাচ্ছে। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশকে বিশ্বাস করতেছে না, যেটা বাস্তবতা।
ভিডিও সিভি দিলে তখন তার প্যারামিটারটা বোঝা যায় বা তার এক্সপ্রেশনটা বোঝা যায়, সে কি কাজ করে। সে এমন আছে ওয়েল্ডার, এমন আছে সে ডিজিটাল মার্কেটার, বলে কাজের ছবি দাও, তুমি যে কাজ করতেছো সে ছবি ভিডিও পাঠাও। সো এই একমাত্র কারণ হচ্ছে আমরা যা না সিভিতে যাতা অবস্থা করে করার কারণে আমাদের অবস্থাটা এখানে এসে ঠেকছে, আমাদের বিশ্বস্ততার জায়গায় এখানে এসে ঠেকছে। সো আপনি দেশের বাইরে যান, আপনি দেশের মধ্যে আপনি কর্পোরেট জব করেন অথবা আপনি সরকারি চাকরি করেন বা উদ্যোক্তা হন, আপনি আপনার প্রোফাইলটা আপনার সিভিটা অবশ্যই ভালো কোনো জায়গা থেকে নিয়ে নেন। না, অবশ্যই করা উচিত। এবং আপনাদের যদি পরামর্শ দরকার হয় সিভির জন্য, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, অবশ্যই কর্পোরেটসের সাথে যোগাযোগ করতে পারেন। ইটস নট এ প্রমোশন, এটা আমার নিজের তরফ থেকে, কারণ আমি এই 7-8 বছরে যে কাজগুলো করেছি আমি অনেক রেফার করেছি এবং আমি এটা রেজাল্টও পেয়েছি। এমন না যে আপনাদের কর্পোরেট ট্যাক্স থেকে সিভি তৈরি করে গেছে আমার কাছে, ওই সিভি ধরলেই বোঝা যায়, সিভিটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এই সিভির মধ্যে কিছু আছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরাও যে সিভিটা তৈরি করি, মানে আমাদের কি হয় যে এতগুলো ধাপ এটার জন্য পেরোনো হয়, এবং মানে যাই হোক না কেন আমাদের কাজের কোয়ালিটিতে আমি আমার আমার সজ্ঞানে আমাদের কোনো কাজের কোয়ালিটি আমি মানে ফেলে দিয়ে করছি এরকম আমার সজ্ঞানে কখনো হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, হতে পারে আমাদের একটা কাজ করার জন্য যদি দেখা যায় যে একটা ইনফরমেশনের জন্য 3 দিন বসে থাকা দরকার, বা একটা ডিলে হচ্ছে, আমি প্রয়োজনে ডিলে করব। আমি যদি প্রয়োজনে দেখি যে আমার তার সাথে আরেকবার কথা বলতে হবে কিন্তু সময় মিলতেছে না, আমি প্রয়োজনে আরেকবার কথা বলার জন্য অপেক্ষা করব। কিন্তু আমাদের কোম্পানি থেকে আমরা কখনোই ওই যে থাকে না যে মানে যে অবস্থায় পাইছি ওই অবস্থায় দিয়ে দিই, মানে এই ধরনের কাজ আমরা আমাদের এখান থেকে কখনো করি না। যার কারণে মোটামুটি ভাবে মার্কেটে আমাদের টুকটাক যারা আমাদেরকে চেনে জানে বা ভালো বলে হয়তো এই জন্যই বলে আর কি। সো এনিওয়েজ, ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে যে আপনি যে দিক নির্দেশনা দিলেন, আপনার একটা কথা আমার কাছে খুব ভালো লাগলো, যেটা হচ্ছে যে টাকা পয়সা রিলেটেড, যে আপনি বললেন যে টাকা পয়সা যেই দিকে ভালো ক্যারিয়ার সেই দিকেই ভালো, টাকা পয়সাই হচ্ছে গিয়ে আপনার আলটিমেট মোটিভেশন। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারা তো সবসময় শুনতে অভ্যস্ত টাকার প্রতি লোভ ভালো না, আর্লি এজে তুমি যদি একটা জবে ঢুকে যাও তাহলে তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আবার আপনি জিজ্ঞাসা করবেন যে তার পড়াশোনার রেজাল্ট কত, ধরেন যারা কোনো পার্ট টাইম জব করতেছে না তাদেরও কিন্তু পড়াশোনার রেজাল্ট ভালো না। তারা যে পার্ট টাইম জব না করে একেবারে পড়াশোনা করে রেজাল্ট করে একেবারে মানে ফাটা ফেলতেছে, ব্যাপারটা মোটেই সেরকম না। তো তাহলে তারা ওইটাও করছে না, তারা এটাও করছে না। সো বর্তমান সময়ে এই যে আমরা যেটাকে বলছি জেন জি, এই জেন জির একটা ইস্যু হলো কিরকম যে এরা এরা ডিসিপ্লিনড না, এরা একটু কম ডিসিপ্লিন। তারপরে কি হয় যে জব করতে গেলে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। যেমন ধরেন আপনি যদি আপনাদের ছোটবেলার গল্প যদি চিন্তা করেন তাহলে আপনার বাবা বা আমাদের বাবারা কি হয়েছে যে গল্প শুনতাম যে 200 টাকা ট্রাঙ্ক, একটা ট্রাঙ্কে 2টা কাপড় নিয়ে 200 টাকা নিয়ে ঢাকা শহরে আসছে, এরপরে কোন একটা হোটেলে কাজ করছে, সেখান থেকে অমুক কাকা আরেক জায়গায় নিয়ে গিয়ে একটা কাজে লাগাই দিছে, সেইখান থেকে সে আস্তে 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 সে এখন একটা পজিশনে আসছে। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ প্যারেন্টসরাই মানে দেখা যায় যে তারা সন্তানের সঙ্গে ওরকম খোঁজ খবর রাখে না, খেয়াল রাখে না। সো তার দিক নির্দেশনাটা যে কি হওয়া উচিত, তার যে প্ল্যানিংটা কি হওয়া উচিত, এইটা না সে নিজে বুঝতে পারে না, এটা সে নিজে বুঝতে পারে না। সো এই জায়গাটাতে আপনি কি প্যারেন্টসদেরকে কোনো গাইডলাইন দিতে চাইবেন নাকি বাচ্চাদেরকে কোনো গাইডলাইন্স দিতে চাইবেন, নাকি উভয়কেই কিছু একটা বলতে চাইবেন? উভয় এটা দরকার আছে। দেখেন আসলে এটা একটা সময় পর্যন্ত ঠিক ছিল। দেখেন আপনি আপনার বাচ্চাকে এখন যেভাবে টেক কেয়ার করতেছেন, আমরা আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে টেক কেয়ার করতেছে, আমাদের বাচ্চাদের কিন্তু আমরা এইভাবে টেক কেয়ার করছি না, ভিন্নভাবে। আমি আমার জীবনে আমার বয়স মানে আমার মানে ম্যাচিউরড বয়স পর্যন্ত প্যারেন্টসদের সাথে কক্সবাজার যাওয়ার কথা মানে চিন্তার এন্টেনার মধ্যেও কোনোদিন আসা সম্ভব না। অথচ আমার বাচ্চার বয়স 8, সে মনে হয় প্রত্যেক বছরে 2-3 বার করে আপনার সাথে বের হয়ে যাচ্ছে। তো এই যে একটা চেঞ্জ কিন্তু আসছে। আচ্ছা, আমি যদি আপনার মতামতটাই মানে শেষ করতে দিই। অবশ্যই, নো প্রবলেম। সো এখন এই যুগ চেঞ্জ হওয়ার কারণে জেনজিরা কিন্তু এই জিনিসটা ফিল করতেছে। তারা আমরাও কিন্তু ফিল করতেছিলাম যে আমাদের বাবা মারা আমাদের সাথে যতটুকু মেশা দরকার ছিল অতটুকু হয়তো আমরা পাইনি, কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এরকম যেন না হয়। সব বাবা মা বেশি মিশে ফেলতেছে মনে হচ্ছে। না বেশি মিশে আমি সেটা ফিল করি না। কারণ হচ্ছে আপনার রিলেশনশিপ যত ভালো থাকবে, আপনার সাথে বন্ডিং যত ভালো থাকবে, আপনার বাচ্চা আমি ফিল করি অবশ্যই সে ভালোর দিকেই ধাবিত হবে। কোনো বাবা মাই চায় না তার বাচ্চাটা খারাপের দিকে যায়। যত বেশি আপনার সাথে ডিটাচ থাকবে, আপনি তত বেশি তাকে দূরত্ব বজায় রাখবেন, তত বেশি আপনি তার সম্পর্কে কম জানবেন এবং তাকে কি করা উচিত এটা আপনি কম জানবেন। তো প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের সাথে মেশা এবং
শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি আমাদের যে সকল কাজগুলা, ইভেন তো সাঁতার শেখা, সাইকেলিং, মোটরসাইকেলিং, রান্না শেখা, রান্না, সব বিষয়গুলো তাদেরকে অভ্যস্ত করা। অভ্যস্ত। হইতে পারে সে আপনার খুবই শখের ছেলে বা শখের মেয়ে, আপনি তাকে কাজ করতে দিতে চান না, পরিশ্রম করতে দিতে চান না, ভাইয়া আপনি বাবা হিসেবে একসময় এখানে এক্সিস্ট করবেন না, মা হিসেবে থাকবেন না, আমাদেরকে সবাইকেই পরে যেতে হবে, কি বাবা কি সন্তান। So, অবশ্যই তাকে এই জায়গায় গ্রো আপ করতে হবে। শক্তপোক্তভাবে গড়ে তুলতে হবে। এটা আমি চেষ্টা করি, বা আমি আপনাকেও দেখছি চেষ্টা করতে, এবং আমার অনুরোধ যে অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করার জন্য দায়িত্ববান হওয়া উচিত। এই সমস্ত জায়গাগুলোতে আলটিমেটলি ডিসিপ্লিনের ভূমিকাটাই সবচাইতে জরুরি। যেমন ধরেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে পড়তে বসছেন, নিজে দেখতেছেন, নিজে মোবাইল দেখতেছেন, অথবা সামনে একটা টিভি ছাড়া, হবে না, তাহলে তো হবে না, কারণ ও তো যা দেখবে তাই শিখবে। এখানে আবার বাচ্চাদেরও কিছু কার্যক্রম আছে, যে যারা বাচ্চারা আছে, ছোট বেবি হয়তো বুঝতেছে না, বড় হওয়ার পর জেনজিরা বিশেষ করে বা অনেকেই ফিল করে, আরে বাবা মা কি বুঝে, তার থেকে তো আমি কি কম বুঝি, এখন ইউটিউব দেখছি, আমেরিকায় কি চলে, কানাডায় কি চলে, ইউরোপে কি চলে সব জানি, বাবা কি জানে, বাবা তো এটা কিছু জানে না। হইতে পারে সে তোমার থেকে কম জানে বা কম দেখে, বাট কখনোই তোমার অমঙ্গল চান না, খারাপ চান না। সো অবশ্যই তোমাদের উচিত বাবা মার সাথে সবকিছু শেয়ার করা, যতটুকু শেয়ার করা পসিবল। পার্সোনালিটির দিকে আমি না গেলাম, এবং তারা তোমার কিছু কিছু বাবা মা আছে হয়তো বা তারা ব্যস্ত থাকে, এবং তোমাদের জন্যই ব্যস্ততা তাদের। তো এই ব্যস্ততার ফাঁকে তোমারও কিছু কাজ আছে, যে তোমার কি কি জিনিস স্কিল হওয়া দরকার, তুমি কি তোমার কম্পিটিং ডেটা ঠিক মতো পারো কিনা, তোমার সিভিটা ঠিক মতো ঠিক জায়গায় আছে কিনা, তুমি ইন ফিউচারে কোথায় যেতে চাও, তোমার 8-9 যখন তুমি চলে আসলা, 7-8-9 এর দিকে তুমি চলে আসলা, তখন থেকে তুমি ফোকাসড হওয়া শুরু করো, যে বড় ভাইয়েরা কোন দিকে গেছে, কোনটা করলে কি হয়, কোনটা তোমার ভালো লাগে, তোমার কি মেডিকেল ভালো লাগে, না ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, না বিজনেস ভালো লাগে, না তোমার কিছুই ভালো লাগে না, কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে, হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছুতেই কিন্তু টাকা আছে। টাকা আছে, তুমি যেটাতেই করতে চাও সেটার বেস্ট কি, সেটার ওয়ার্ল্ড বেস্ট কি, সেখানে যাওয়ার কাজগুলো কি, সেই স্কিলগুলো তুমি গ্যাদার করো। সেখানে যদি তোমার বাবা মা বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে বোঝাও যে না, এটা আমার পাশাপাশি দরকার। তারা রেজাল্ট চায়, ওকে তুমি রেজাল্টের পাশাপাশি করো, রেজাল্টই যে সব না, তাকে বোঝাও। এবং এইরকম একটা হার্ড নেগোসিয়েশন কিন্তু 3 ইডিয়টস সিনেমাতে আছে, কিন্তু 3 ইডিয়টস এ এরকম বেশ কয়েকটা নেগোসিয়েশন আছে, যে প্যারেন্টস এর সাথে কিভাবে নেগোশিয়েট করতে হয়। সো এই জায়গাগুলোতে কাজ করলে অবশ্যই সবাই ভালো একটা পজিশনে যাবে, এটা আমার বিশ্বাস। ভাইয়া, আপনি যে এই যে দেশের বাহিরে বিভিন্ন স্টুডেন্টদেরকে ভিসা, আবার যারা জব সিকার তাদের ক্ষেত্রেও ফাইল প্রসেসিং, প্লেসমেন্ট, এই যে কাজগুলো করছেন, সো দেশের বাইরে অ্যাকচুয়ালি কোন সেগমেন্ট গুলো বেশি ভালো করছে, কোন কোন সেক্টরে জব অপরচুনিটি গুলো বেশি, কিংবা যারা ইউনিভার্সিটিতেও পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছে, কোন কোন সাবজেক্ট গুলা বা কোন কোন দেশগুলাতে সহজেই এখন পড়তে যাওয়ার সুযোগ আছে, এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন। প্রথম হচ্ছে আমি মার্কেট ডিমান্ডটা বলি। মার্কেটের যেটা চ্যালেঞ্জ, মোস্ট চ্যালেঞ্জ হচ্ছে আইএলটিএস, মানে ভাষাগত একটা ব্যাপার থাকে, যে আইএলটিএস এর স্কোরটা কেমন। যেমন 50% এর উপরে মার্ক হইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারাই মানে কিন্তু ভিসা হয়ে যাওয়া না। এরপর এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা ফ্যাক্টর। তো অনেক দেশ আছে যেটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই, বা অনেক সাবজেক্ট আছে, অনেক দেশ আছে, অনেক ইউনিভার্সিটি আছে, এই জিনিসগুলো নাই। সো আমাদের দেশের ছেলেপেলেদের ডিমান্ডটা হচ্ছে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এরপর ইউরোপ জোন, এরপর এশিয়া, এরপর মিডল ইস্ট। সব দেশে কিন্তু আমাদের স্টুডেন্টরা যাচ্ছে। ইভেন দো আমি যদি চায়নার কথা বলি, চায়নাতে কিন্তু 100% টিউশন ফ্রি, অর্থাৎ পড়াশোনা করতে কোনো টাকা লাগে না। আচ্ছা, অ্যাকোমোডেশন 100% ফ্রি, এবং উল্টা আপনাকে স্টাইপেন্ড দিবে 1000 থেকে 1500, অর্থাৎ আপনার বলতে গেলে থাকা, খাওয়া, পড়ালেখা, আপনি গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করবেন, আপনার কোনো টাকা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এখন উদ্যোগটা আপনার এখানে কিন্তু আইএলটিএস এর ব্যারিয়ার নেই, যদি রেজাল্ট ভালো থাকে, ভালো রেজাল্ট হলে আপনি ভালো স্কোর নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এখন অনেকে বলে, ভাই চায়না যে আমি কি করব? মোস্ট অফ স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখি দেশের বাইরে যে তারা থেকে যেতে চায়, তারা আসতে চায় না। এই জন্য কিন্তু তাদের প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড না হলে ইউরোপ। কেন? আমি ইন ফিউচারে ওখানে সেটেল হয়ে যাবো, আমার ফ্যামিলি ওখানে সেটেল হয়ে যাবে, আমার ফ্যামিলির কোনো টেনশন নাই, সেট আপ হয়ে যাবে। এই ক্ষেত্রেও আমার আইএলটিএস ছাড়া অনেক কলেজ ইউনিভার্সিটি আছে যেখানে চাইলে স্টুডেন্টরা চলে যেতে পারে। আর আইএলটিএস থাকলে তো কথাই নেই, আপনার 6.5 থেকে অলরেডি যে কোনো জায়গায় যেতে পারে। সো এরকম অনেক আপনার সারা ওয়ার্ল্ডে হাজারো ইউনিভার্সিটি আছে, হাজারো সাবজেক্ট আছে, ঠিক আছে। এবং কোন ওই স্টুডেন্টের ক্যাপাবিলিটি কি, অর্থনৈতিক অবস্থাটা কি, তার রেজাল্ট কি, তার প্রোফাইলের অবস্থা কি, ওই প্রোফাইল অনুযায়ী তাকে বেস্ট কোন সাপোর্টটা দেওয়া যায়, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আপনার সিভির মতো ভিন্ন।
হুম। একটা স্টুডেন্ট যখন একটা গ্রাজুয়েশন করে বের হচ্ছে, এইচএসসি করে বের হচ্ছে, হুম। তার পক্ষে কিন্তু সারা ওয়ার্ল্ডের সব খবর রাখাটা মুশকিল, হুম। সব ইউনিভার্সিটি রাখা মুশকিল। অনেকেই মনে করে যে দেশের বাইরে পড়তে গেলে অনেক টাকার দরকার, হুম। আসলে কিন্তু বিষয়টা তা না। আবার অনেকে চিন্তা করে আমার এত টাকা আছে, কেন আমি এই দেশে যেতে পারবো না? তার যে আরো বিষয়গুলো শর্টেজ আছে, সেগুলা সে হয়তো খোঁজ খবর রাখছে না, দুইটা দেশের সাইডই আইন ব্যাপার আছে। রাখতেছে না। সো এই ব্যাপারগুলোর জন্য আমরা ফ্রি কনসালটেন্সির ব্যবস্থা রেখেছি, যে আপনি আপনার প্রোফাইলটা নিয়ে আমাদের অফিসে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে যান, আপনার প্রোফাইল অনুযায়ী যেখানে বেস্ট হয় সেখানে আপনার যাওয়া উচিত। হতে পারে সেটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, এনিওয়ান। সো আপনার প্রোফাইল অনুযায়ী যেখানে হবে আপনি সেখানেই যাবেন, সেটা হোক জবের ক্ষেত্রে, হোক আপনার বিজনেসের ক্ষেত্রে, হোক আপনার স্টুডেন্টশিপের ক্ষেত্রে। আপনি কনসালটেন্সিটা নেন, এরপর যেটা বেটার হবে আপনি সেই ডিসিশনটা নেবেন। জবের ক্ষেত্রে কোন ধরনের জবগুলো বেশি অফার করছে দেশের বাইরে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি আমাদের কিন্তু মোরাললেস প্রতি বছর 10 লক্ষ শ্রমিক দেশের বাইরে যায়। মিডল ইস্টে হচ্ছে এর মধ্যে 10 লক্ষ, প্রায় 9 লক্ষের উপরে। গত বছর 6 লক্ষ শ্রমিক গেছে শুধু সৌদি আরবে। আচ্ছা, এরা কিন্তু একদম আপনার কি বলে সবচেয়ে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি এই লেভেলে। আপনি যদি ভালো বেতনে চাকরি করতে চান, এটা হচ্ছে আইটি, মোস্ট অফ ডিমান্ড হচ্ছে সেলসম্যানশিপ। পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারলে সব ডিমান্ড আছে, সেটা আপনার প্রতিষ্ঠানে কি আমার প্রতিষ্ঠানে কি। যেমন চায়নাতে এখন অনেকে যাচ্ছে সেলসম্যান হিসেবে, ঠিক আছে, বেশ ভালো স্যালারিতে যাচ্ছে, এটা ডিমান্ডটা ভালো, ফ্রেশারদেরকেও তারা নিচ্ছে যদি আপনি ভালো ইংরেজি বলতে পারেন। আমি এরকম পেলাম যে ফ্রেশ আবার ভালো ইংরেজি বলতে পারে এবং হচ্ছে চাইনিজ জানা। যেমন আপনি দেখবেন যে বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণের চাইনিজ, জাপানিজ। আমাদের গ্রামের বাড়ি বাগেরহাটে, হ্যাঁ, বাগেরহাটে হচ্ছে আপনার কোরিয়ান। বাগেরহাটে তো মনে করেন যে আমাদের গ্রামে তো আর মানে তরুণ তরুণ যারা ছিল এরা তো আর কেউ মনে করেন যে গ্রামে নাই, ম্যাক্সিমামই মনে করেন যে কোরিয়া চলে গেছে। সো তারা কিন্তু গ্রামের চেহারাই কিন্তু চেঞ্জ করে ফেলছে। সো এই ধরনের জবগুলো করার ক্ষেত্রেও মানে আমি দেখছি, যদিও এটা বললে এখন আবার মানে কেউ ভাবতে পারে আমাদের মার্কেটিং করছি কিনা, কিন্তু একজন লেবার, একজন ওয়ার্কার, একজন ওয়েল্ডার, একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ান, সেও যদি একটা প্রফেশনাল সিভি করে তাহলে কিন্তু সে ওই দেশে বেটার বেটার জব অপরচুনিটি পায়। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এইটার কারণে এই ভালো সিভি না থাকার কারণে ভালো প্লেসমেন্ট করতে পারি না, একদম নিঃসন্দেহে এটা। কারণ এখন তো এই জন্যই কিন্তু ভিডিও সিভি চলে আসছে। ভিডিও সিভি ডিমান্ডাই আসছে এই কারণে যে সিভি পড়ে বোঝাই যায় না, বা সিভিতে এমন কিছু লিখছে যখন রিয়েল ইন্টারভিউ নেয় বলে তখন দেখা যায় যে হয়তো কোম্পানির নামটাই উল্লেখ করে নাই, রিসেন্ট কোম্পানির নামটাই হয়তো উল্লেখ করে নাই, মানে যেটা দিয়ে আপনাকে সবচাইতে বেশি ইভ্যালুয়েশন করব সেই ইনফরমেশনটা টোটালি সিভিতেই নাই। সো এই যে সমস্যাগুলো এগুলো তো আমরা ফেস করি। সো কারো যদি মানে আমার যেটা কথা মানে আপনার যে দর্শক আছে, আমাদের যারা দর্শক আছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা আমাদের দর্শক উদ্দেশ্যে যেটা বলার, সেটা হচ্ছে আপনার সিভিটা আপনি তৈরি করলেও ফ্রি সিভি চেক করার জন্য কর্পোরেট ট্যাক্সে আসেন। আপনি যদি দেশের বাইরে যেতে চান পড়াশোনা করতে, ব্যবসার উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে, ফ্রি কনসালটেন্সির জন্য আমাদের আসেন। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন, আপনি এখন কোথায় আছেন, কোথায় যাওয়া উচিত, অন্তত পক্ষে এতটুকু জিনিস আপনি বুঝে যাবেন। না, ডেফিনেটলি এখন যেটা ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটা খুব সহজ এবং এই জিনিসটা খুব কঠিন। বিকজ হচ্ছে যে দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ পেন অ্যান্ড এ পেপার, যেটা আমি আমার গোল সেটিং এর ট্রেনিং এ সবসময় বলি যে একটা কাগজ এবং কলম, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল থিং। সোহাগ ভাই যে কথাটা বললেন যে আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে চান, সো উই অল হ্যাভ দ্য ফাইনেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড বাট উই ডোন্ট নো ওয়্যার টু গো। আমাদের প্রত্যেকের কাছেই পৃথিবীর সবচাইতে ভালো জাহাজটা, পৃথিবীর সবচাইতে ভালো উড়োজাহাজটা, প্লেন সবই আছে, কিন্তু আমরা জানি না যে আমাদের এই উড়োজাহাজটা নিয়ে বা আমাদের এই জাহাজটা নিয়ে আমাদের কোন পথে যাওয়া উচিত, কোথায় আমাদের নামা উচিত। সো এখানেই আলটিমেটলি কিন্তু আপনার এইম ইন লাইফের যে ব্যাপারটা আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আসলে লাইফে কোথায় যেতে চান? আপনি কি জব করতে চান? আপনি কি বিজনেস করতে চান? আপনি কি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান? এর একটা কনক্রিট ডিসিশন, একটা কনক্রিট ফাউন্ডেশন থাকা দরকার। সো সোহাগ ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততম সময়ের মাঝখানে আমাদের সঙ্গে এসে স্টুডিওতে সময় দিলেন। সো আশা করি আমাদের এই পডকাস্ট বা আপনি যেই মানে ম্যাসিভ নলেজটা যে শেয়ার করলেন, এর মাধ্যমে আমাদের যারা দর্শকবৃন্দ আছে তারা হয়তো অনেকটাই উপকৃত হবে। সো দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি শেষ কিছু বলার থাকে বলে আমরা তাহলে শেষ করতে পারি। থ্যাংক ইউ নিয়াজ ভাই, কর্পোরেট আজকেও ধন্যবাদ আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এত সুন্দর একটা পডকাস্ট আমরা আজকে করতে পেরেছি এবং নলেজটা শেয়ার করতে পারছি। সবচেয়ে ভালো লাগবে যদি দর্শকরা আমাদের মাধ্যমে উপকৃত হয় এবং আমরা যদি তাদের জন্য কিছু করতে পারি। সবাইকে আমাদের প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আমিও আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।